শুধু দর্শক, কথা সুর ছন্দ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে জায়া নন্দিনী, ঢাকা, বাংলাদেশ থেকে। আ বাংলাদেশ একটা অসাধারণ সুন্দর দেশ। এদেশের মানুষ আরো সুন্দর। লেখকরা তো আরো সুন্দর। এই যে আমার সামনে যে বসে আছেন একজন লেখক, তরুণ কিন্তু দিব্যকান্তিময়, মাসুদ আহমদ। মাসুদ আহমদ, কথা সুর ছন্দ অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে থ্যাংক ইউ মনি ভাই, ধন্যবাদ। আমি আস্তে আস্তে ভাবছিলাম যে এই চমৎকার সন্ধ্যায় আপনার কাছে যাচ্ছি, মানুষ ছুটছে ছুটছে জাগতিক প্রয়োজনে, এবং একই সঙ্গে যারা ছুটছে না তারা কোনো না কোনো বৈষয়িক বিষয় নিয়ে ব্যস্ত আছে। এইরকম একটা সময় আপনি আমাকে সাহিত্য নিয়ে কথা বলবার জন্য ডেকেছেন, আমি খুবই আনন্দিত। ধন্যবাদ বাহ! আপনাকে। দারুণ, দারুণ। শুরুটাই দারুণ হয়েছে, তাই না? আমি তোমাকে যতদিন ধরে চিনি, ধরো যে গত ২০-২৫ বছর ধরে যে আমাদের তোমার এবং আমার সঙ্গে যে সম্পর্ক, লেনদেন, যোগাযোগ, কথাবার্তা, আলাপ আলোচনা সবটাই কিন্তু অধিকাংশ সাহিত্য নির্ভরই হয়। এর একদম বাইরে একদম, খুব কম হয়, হ্যাঁ? প্রেম কিংবা বিবাহ, আমি তোমার বিবাহ নিয়ে অনেক মানে নানা কথা কিছু নিয়ে আলাপ হয় কিন্তু কেন্দ্রে থাকে সাহিত্য। সাহিত্যই থাকে। এবং গত কয়েক বছরের সাহিত্যের সেই কেন্দ্রবিন্দু একটা চরিত্র ছিল, সেটা হল জীবনানন্দ দাশ। এবং আমি মনে করি যে তোমার জীবনের ভেতরে জীবনানন্দ দাশ তীব্রভাবে প্রবাহিত। এইটা হচ্ছে যে জীবনানন্দ দাশের কবিতা খুব ভালো লাগে, প্রশান্তি দেয়, এবং তার কবিতার মধ্য দিয়ে এক ধরনের আরাম বোধ করেন, শান্তি পান। এই কথাগুলো পাঠকেরা, বাঙালির পাঠক পাঠক বাঙালি পাঠকেরা। বাঙালি পাঠক, এবং আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে ঢাকাতে এসেছি, এই কথাগুলো আমি শুনতাম। কিন্তু আমি যেহেতু গল্প উপন্যাস লেখার চেষ্টা করি, আমি একটা লেখা পড়েছিলাম, খুবই ছোট লেখা, বেশ আগে। তো সেই লেখাটা ছিল জীবনানন্দ দাশের এক বন্ধুর, যার সঙ্গে তিনি সন্ধ্যায় হাঁটতে বেরোতেন নিয়ম করে কলকাতায়। কলকাতায়। তার নাম ছিল সুবোধ রায়। এই সুবোধ রায় জীবনানন্দ দাশ মারা যাওয়ার পরে একটা লেখা লিখেছিলেন, ২.৫ পৃষ্ঠার লেখা। সেই লেখাটা পড়ে আমার এত ভালো লাগে, এতটা আলোড়ন তৈরি হয়, এবং আমি এমন ঘোরগ্রস্ত হই। মানুষ যে এই যে জীবনানন্দ দাশের কবিতার কথা বলছেন, ব্যক্তি জীবনের কথা বলছেন না। জীবনানন্দ দাশের জীবনটা তো গল্পের মতো। আমি যদি খুঁড়ে বের করি উপন্যাস হতে পারে। তো এইটা আমি ভেবেছি, কিন্তু তখনই উপন্যাস লিখতে শুরু করিনি, এবং সেটা অত সহজ ছিল না। এটা এবং কত সাল হবে? কত এইটা বছর আগে? ২০১৪ সালের দিকে প্রথম আমি আলোড়িত হই। এরপর আমি যখন মাথায় এটা নিয়ে ভর করছি, আমি সারাক্ষণ এটা নিয়েই ভাবছি যে আমি উপন্যাস লিখতে যাই, উপন্যাস যদি লিখতে চাই তাহলে কি করতে হবে? তাহলে তাকে জানতে হবে, তাকে খুঁড়ে বের করা, এবং আপনি যেহেতু গল্প উপন্যাস লেখেন জানেন, গল্প উপন্যাসের প্রাথমিক শর্তই হচ্ছে যে বিশ্বাসযোগ্য করে তোলা। তো আমি জীবনানন্দ দাশকে অনুসন্ধান করে ফিরতে শুরু করলাম। মানে বাস্তবের জীবনানন্দ, কল্পনা, এবং সব মিলিয়ে সাহিত্যিক জীবনানন্দ, এমন একটা মূর্তিতে আমি তাকে তৈরি করব, যাতে আমাকে অনেক পাঠক পরে বলেছেন, যখন দেশ পত্রিকায় এটা ধারাবাহিক ছাপা হচ্ছিল, যে এই পর্বে তো জীবনানন্দ দাশকে দেখতে পেলাম। তা আমি উপন্যাসটা লিখতে শুরু করেছি সেই জার্নির পরে, অন্তত ৬ বছর পরে বা ৫ বছর পরে। তো ৫-৬ বছরের আমার একটা জার্নি ছিল। তো সে তুমি কারণে বরিশাল কতবার গিয়েছিলে? বরিশাল আমি প্রথম গেলাম ২০১৪ সালে বা ১৫ সালের শুরুতে, শীতের সকালে। ২০১৫ সালের শুরুতে ১৫ই জানুয়ারি, এটা আমার স্পেসিফিক মনে আছে এই কারণে যে ১৫ই জানুয়ারিতে আমার অটোগ্রাফ বলে একটা গল্প বেরিয়েছিল প্রথম আলোতে, এবং বরিশালে লঞ্চ থেকে নেমেই একটু হেঁটে আমি ওটা কিনেছিলাম সদর রোডে। হ্যাঁ, তো প্রথমবার বরিশালে গেলাম, এবং মানে আমার কাছে ওইটা একটা স্বপ্ন, হেনরি স্বপন তোমাকে হেল্প করেছে অনেক। একটা স্বপ্ন যাত্রার মতো ছিল। মানে বরিশালে গেলাম, এবং হেনরি স্বপন, শুধুমাত্র জীবনানন্দ দাশকে আবিষ্কার করবার জন্যে। একদম তিনি কোথায় হাঁটতেন, কোথায় বসতেন, কিভাবে গল্প করতেন, কিংবা সেটা বুঝবার জন্যে, জানবার জন্যে। একটা অনিশ্চয়তা নিয়ে গিয়েছিলাম, কিন্তু কবি হেনরি স্বপনের সঙ্গে যখন আমার দেখা হলো, মানে একটা গোপন দুয়ারের মতো ব্যাপার খুলে গেল, এবং সিসিং ফাঁক। হ্যাঁ, তিনি আমাকে মোটরসাইকেলে করে সমস্ত জায়গায় নিয়ে গেছেন। জীবনানন্দ দাশ কোথায় থাকতেন, কোন বাড়িতে, কোন পথ দিয়ে হাঁটতেন, এমনকি কিছু কিছু বিষয় আছে যে তিনিই জানেন, অনেকেই জানেন না। সেই বিষয়গুলো আমাকে মানে জানার ক্ষেত্রে সুবিধা করেছেন, অনেক বই দিয়েছেন, এবং অনেক রকম গল্প বলেছেন, বাস্তবের সঙ্গে ইতিহাসের সঙ্গে সেগুলো মিলিয়ে নিয়েছি। তো সেইটা একটা অদ্ভুত জার্নি ছিল আমার উপন্যাসের প্রথম প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে।
তুমি কিভাবে লিখেছো, কত বছর ধরে লিখেছো, কত শব্দ হয়েছে, সে সবগুলো আমার মোটামুটি উপন্যাস প্রকাশ হওয়ার সঙ্গে আগেই আমি জানতাম তোমার কাছ থেকে, তুমি আমাকে জানাতে। তো যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এই যে এইটা তুমি বাংলাদেশে না দিয়ে তুমি ভারতের পশ্চিমবঙ্গের দেশ পত্রিকাতে দেয়ার, এটা একটা কিন্তু সাহসেরও ব্যাপার ছিল। তোমার এই পরিকল্পনাটা কিভাবে হয়েছিল? আপনি শুরুতেই বলছিলেন যে ৫-৬ বছর ধরে শুধু এটা নিয়ে জীবনানন্দ দাশকে নিয়ে বলছি। তা আমি যখন উপন্যাসটা শেষ করলাম, শেষ করার আগের মুহূর্তটা ছিল এরকম যে উপন্যাসটা আমি শেষ করতে পারছি না। ৫-৬ বছর মাথায় নিয়ে ঘুরছি, শেষ করতে পারছি না। ৫-৬ হাজার ৭ হাজার শব্দ লেখার পরে আমি ওইটাই পড়ছি, আবার রিরাইট করছি, আবার শুরু থেকে পড়ছি, এগোতে পারছি না। এইরকম মুহূর্তে ২০২০ সালের সেই পৃথিবীর এক আশ্চর্য অসুখ করোনা কাল এসে গেল। এবং আপনি অবাক হবেন শুনলে যে করোনার স্মৃতি, মানে আমাদের এখানে যে লকডাউন হয়েছিল সেই লকডাউনের স্মৃতি আমার কাছে সেভাবে নেই। মানে আমার মধ্যে একটা বসন্তকাল এসেছিল। আমি উপন্যাসটা লিখতে পারছিলাম না, ৬ বছর ধরে ঘুরছি মাথায় নিয়ে। ৩ মাস সময়ের মধ্যে আমি পুরো উপন্যাসটা একদম নামিয়ে ফেললাম। আমার অনেক নোট, অনেক ড্রাফট করা ছিল, আমি কিন্তু এগোতে পারছিলাম না। কোনো একটা আশ্চর্য কারণে আমার ওই সময়, আমি যে অফিসে কাজ করতাম, কাজ একদমই কমে গেল এবং পুরো সময়টা বাসায় এবং অফিসে আমি পুরো সময়টা এই উপন্যাসের কাজে এমনভাবে দিতে পেরেছি যে চারপাশ ভুলে গিয়েছিলাম। তো আপনি যেটা একটা বলছেন যে ঘোরের মধ্যে, একটা একদম ঘোর ঘোরগ্রস্ত ঘোর ছিলাম ঘোরগ্রস্ত ছিলে। এবং ওই ঘোর আমার মনে হয় যে কম আসে জীবনে লেখকদের। এত বড় একটা উপন্যাস এবং এখানে ইতিহাসের ব্যাপার আছে, এখানে অনেক চরিত্র, অনেক ঘটনা, পরম্পরা ইত্যাদি। তো উপন্যাসটা যখন আমি শেষ করলাম তখন আমার বারবারই মনে হতে থাকলো যে এইটার সঙ্গে আমার শুধু উপন্যাস লেখার ব্যাপার নয়, এটার সঙ্গে একটা স্বপ্ন, একটা আবেগ, নানা কিছু জড়িয়ে আছে। তা উপন্যাসটা সরাসরি বই আকারে বের করবার আগে কোনো একটা পত্রিকায় যদি ধারাবাহিক বেরোয় তাহলে বেশি পাঠকের কাছে পৌঁছয়, তারপরে বই বেরোলে ভালো। তা আমি বাংলাদেশে আসলে ওইরকম পত্রিকা খুঁজে পেলাম না বলতে, আমাদের এখানে একটা নিয়তি যে আপনি বিখ্যাত না হলে আপনার লেখা কেউ চেয়ে নিয়ে বা আপনি দিয়েছেন বলে যত্ন করে ছাপবে, বড় লেখা ছাপবে না। আর এটা তো ১,৩৩,০০০ শব্দের উপন্যাস। তখন আমার মনে হলো যে কলকাতার দেশ পত্রিকা তরুণ লেখকদের খুবই প্যাট্রোনাইজ করে এবং এটা এখন ৯২ বছর ধরে বেরোচ্ছে। অনেক তরুণ লেখক ওখান থেকে উঠে এসেছেন। যদিও বাংলাদেশের লেখা তারা খুব একটা ছাপে না। তো আমি এই কথা যখন ভাবছি ততদিনে দেশ পত্রিকায় আমার ২ টো গল্প বেরিয়ে গেছে। দুটো জীবনানন্দ দাশ সম্পর্কিত। ২ টো জীবনদার সম্পর্কিত এবং গল্প দুটো যারাই পড়েছেন বলছেন যে জীবনানন্দকে তো বাস্তবের জীবনানন্দ বলে মনে হলো তোমার গল্প পড়ে। তো তখন আমার একটা আত্মবিশ্বাসের জায়গা তৈরি হলো যে ওখানে জমা দিলে কেমন হয়? ছাপুক বা না ছাপুক সেইটা পরের ব্যাপার। জমা দিয়ে তো দেখি। এবং আমি আমার মা ছোটবেলায় বলতেন যে শুনতে, শুনতে সোনারগাঁও যাওয়া যায়। তো দেশ পত্রিকার সম্পাদক, তার নম্বর কোথায় এসব তো জানি না। আমি একদিনে সবকিছু সরি সংগ্রহ করে ফেললাম। এবং আমার এক বন্ধুর কাছে সহযোগিতা নিয়েছিলাম। সে বলল যে নাম্বার তো আছে, ঠিকানা। তো ২য় গল্পটা যেদিন বেরিয়েছিল সেদিনই আমি সম্পাদককে ফোন করেছিলাম আসলে। তো উনি বললেন, "হ্যাঁ, জানি তো আপনার গল্প আজকে বেরিয়েছে।" তা আমি আসলে বললাম যে, "এইরকম একটা উপন্যাস লিখেছি, আমি জমা দিতে চাই দেশ পত্রিকায়।" তো তিনি বললেন যে, "কত বড়?" আমি, "এত বড়।" তো বললেন, "না, উপন্যাস আমরা কিন্তু মেইলে নেই না। ইমেইল করে যে আমরা পাঠাই, মেইলে নেই না, আপনাকে হার্ড কপি পাঠাতে হবে।" তো ওইটা একটা আশ্চর্য সময় ছিল যে আম নভেম্বর মাস ছিল এবং ১ম দিন আমি পাঠাতেই পারলাম না। ডাক বিভাগে গিয়েছিলাম, জিপিও পল্টনে। ওরা একদম পাঠিয়ে দিলাম। পরের দিন ওরা বলল যে বিদেশে পাঠালে যাচ্ছে না। পরের দিন আমি কুরিয়ারে পাঠিয়ে দিয়েছিলাম এবং ৳১,৮০০ খরচ হয়েছিল প্রায়। যাই হোক, আরো কম খরচে পাঠানো যেত। তো ওরা আমাকে একটা নিউজ পাঠিয়েছিল যে মেসেজ, যে আপনার এই উপন্যাস মনোনীত হলো কি হলো না ৬ থেকে ৭ মাস লাগবে জানতে। আচ্ছা। তো এইটা আরেকটা গল্প জানেন? সেই এটা গল্পটা, একটা দীর্ঘ অপেক্ষা, মনে হচ্ছে হ্যাঁ, গিলোটিনের নিচে আছো তো তুমি। আমি আপনাকে ছোট করে বলি, আমি ঠিক ৭ মাস পরে যোগাযোগ করেছিলাম। তো তারা আমাকে বললেন যে, "না, এখনো দেখা শেষ হয়নি আর করোনার জন্য হুম। সবাই নিয়মিত অফিসে আসে না।" ১৩ মাস পরে আমাকে ওরা
ফোন করেছে, একই সঙ্গে মেল করেছে এবং জানিয়েছে যে আমার উপন্যাসটা মনোনীত হয়েছে, ধারাবাহিক ছাপা হবে। তো এর মধ্যে আরও আসলে একটা রহস্য ছিল, গল্প ছিল। উপন্যাসটা জমা দেওয়ার 6 মাস পরে আনন্দবাজার পত্রিকা থেকে আমাকে ফোন করে যে শারদীয় আনন্দবাজার সংখ্যার জন্য আপনার কাছে গল্প চাই। তো সেইটা আমার কাছে খুবই আশ্চর্যের ঘটনা ছিল যে আমি অত বিখ্যাত লেখক নই, আর আনন্দবাজার শারদীয় সংখ্যার জন্য গল্প কেন চেয়ে নেবে। পরে আমাকে অনেক বড় ভাই বলেছেন, মিলে বলেছেন যে তোমার উপন্যাস ছাপবে বলেই তোমাকে আগে তৈরি শারদীয়, করছিল, হ্যাঁ। তৈরি করছিল। তো আনন্দবাজার বলেছে ঠিকই, কিন্তু ওই গল্প এমন যে বললাম না যে রহস্য ছিল। তাদের অনেক পত্রিকা আছে, সানন্দা পত্রিকা আছে, আনন্দলোক, তারপরে 19-20 বা পত্রিকা বলে একটা আছে, আর আনন্দবাজার পত্রিকা তো আছে, সবগুলো বেরিয়ে গেল। তা আমি খুবই মন খারাপ করলাম যে আমার গল্পটা ছাপা হলো না। তো পরে একদিন আমি মেল করেছিলাম যে আমার কাছে গল্প চেয়েছিলেন, আমি তো যথাসময়ে দিয়েছিলাম, ছাপা হয়নি, সব বেরিয়ে গেছে। তো তারা তাহলে কি গল্প মনোনীত হয়নি? তা আমাকে ফিরতি মেলে জানানো হলো যে গল্পটা কোথাও দেবেন না, আমরা এখনো ভাবছি। এর কয়েকদিন পরে দেশের শারদীয় সংখ্যায় বেরিয়েছিল, এবং সেইটা ছিল এত আশ্চর্যের ঘটনা। দেশ পত্রিকা এখনো এত মানুষ পড়েন, এত গুরুত্ব দেন, নিশ্চয়ই। এবং খুবই আনন্দময় ঘটনা ছিল। প্রথম আলোর সম্পাদক এই পত্রিকা দেখে আমাকে ফোন করেছিলেন, এবং আরো অনেকেই। আরো অনেকে ফোন করেছিল স্বাভাবিকভাবে। তারপর তো ওটা বেরিয়ে গেল, নিয়মিত ছাপা হলো, প্রচুর ছাপা হচ্ছিল দেশে, তুমি দেশে, বাংলাদেশে, বাংলাদেশের বাইরে থেকে, পশ্চিমবঙ্গ, নানা জায়গা থেকে তুমি আহ, অভিনন্দন পাচ্ছিলে বা শুভেচ্ছা পাচ্ছিলে, তোমার কৃতিত্ব ছড়িয়ে পড়ছিল। কিন্তু ওরা তো এই বইটাও তো বের করার ব্যাপারে একটা ঘটনা আছে। এটা কি প্রস্তাবকে ওরা দিয়েছিল নাকি তুমি দিয়েছিলে? না, এই কথাটা আমি আরেকবার বলতে চাই যে দেশ পত্রিকা কলকাতা থেকে বেরোয়, কেন আমি ওখানে পাঠাতে গেলাম, তার কারণ হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে পপুলার জনপ্রিয় কাগজটিও এত কপি চলে না দেশ পত্রিকা বাংলাদেশে যতটা চলে, হ্যাঁ, হ্যাঁ। এবং সারা না, পৃথিবীতে। শুনো, একজন লেখক যখন লেখাটা শেষ করে তখন কি চায়? যেটা পাঠকের কাছে পৌঁছক, ভালো পাঠকদের কাছে পৌঁছক, ভালো পত্রিকার মধ্য দিয়ে পাঠকদের কাছে পৌঁছক। বিপুল পাঠকদের কাছে, স্বাভাবিকভাবেই, একদম। স্বাভাবিকভাবেই তুমি সেটা করবে, এটাই স্বাভাবিক। এর তো মধ্যে কোনো কিন্তু বা কোনো কৈফিয়তের কিছু নেই। তো দেশ পত্রিকা যখন ছাপা হতে শুরু করে, হুম। মানে অনেক সিনিয়র মানুষ ফোন করেছেন, এবং সারা পৃথিবী থেকে হ্যাঁ, আমি তো যেখানে বললাম। বাঙালি আছেন হুম। যোগাযোগ করেছেন। আমেরিকা থেকে প্রথম আমাকে একজন ফোন করলেন, যে এক ভদ্র মহিলা, আমি তাকে চিনি না এবং এখনো আমি আসলে চিনি না। তিনি বললেন যে আপনার উপন্যাসটা আমরা প্রকাশ করতে চাই, আমরা আপনাকে 1 লাখ টাকা দেব, আপনি আরো বেশি চাইলেও দিতে পারি। তো আমার আসলে সত্যি বলতে নিজেরই একটা আকাঙ্ক্ষা ছিল যে দেশ পত্রিকা উপন্যাসটা ছাপা হচ্ছে, 1.5 বছর ধরে ধারাবাহিক বেরিয়েছিল। আমার নিজেরই আকাঙ্ক্ষা ছিল এইটা যে আনন্দ পাবলিশার্স থেকে যদি বইটা বেরোয় তাহলে আমার ভীষণ আনন্দ হবে। তো কেউ টাকা দিতে আনন্দ চাইছেন, টু আনন্দ, হ্যাঁ, কেউ টাকা দিতে চাইছেন অগ্রিম বা সম্মান দিচ্ছেন, ওইটা আমি সেটা ভাবিনি। গুরুত্বপূর্ণ নয়। এবং বাংলাদেশের আমার মনে আছে যে 17 জন প্রকাশক সব মানে চেয়েছেন সব মিলিয়ে। প্রথম আলোর প্রথমা প্রকাশন প্রথমে চেয়েছিল। এবং আরো বড় বড় প্রকাশনী। কিন্তু আমি সবাইকে আমি সম্মান দেখিয়ে জানিয়েছি যে একটু অপেক্ষা করি, ওরা কি বলে। বা ওদেরই আসলে একটা পরে জেনেছি যে নিয়ম আছে, দেশ পত্রিকায় যেটা ধারাবাহিক বের করে ওরা বই আনন্দ আকারে পাবলিশার্স থেকে বই আকারে বের করে। তা আমার এটা ছাপা শুরু হলো জানুয়ারি মাসের 2022 সালের জানুয়ারি মাস থেকে। ডিসেম্বরে আমাকে প্রথম, ডিসেম্বরে না, পরের বছর জানুয়ারিতে আমাকে প্রথম আনন্দ পাবলিশার্স থেকে ফোন করলেন রাতুল বন্দ্যোপাধ্যায়, যে মাসুদ বাবু, আমার নাম অমুক, আমি বলছি, তো আমরা তো আপনার উপন্যাসটা প্রকাশ করব। তো সেইটা খুবই ইন্টারেস্টিং ছিল যে এত বড় প্রকাশনী থেকে আমাকে ফোন করেছে, এবং আমার আকাঙ্ক্ষার বিষয়টা মিলে ষোলকলা যাচ্ছে। পূর্ণ হলো। তো তারপরে শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বা কিছুদিন পরে আমাকে ওরা মেকআপ করে পুরো ফাইলটা পাঠিয়ে দিল, বলল যে আপনি চূড়ান্তভাবে একবার দেখে দিন। এই হলো সেই বই, কাঞ্চন ফুলের কবি। তো সবকিছু মিলে আমি খুব অবাক হয়েছি যে এখানে দেখি যে অনেকের সঙ্গে তুমি আমার নামটাও লিখেছো, যে প্রসঙ্গ কথায় তুমি লিখেছো, ভালো। আপনাকে বলি এই প্রসঙ্গে যে এই উপন্যাসটা বেরিয়েছে 2023 সালের সেপ্টেম্বরে, জানুয়ারিতে দ্বিতীয় মুদ্রণ বেরিয়েছে, তৃতীয় মুদ্রণ খুব শীঘ্রই আসবে আশা করছি। গুড, এটা চলতে থাকুক, ভালো হোক, এবং এর মধ্য দিয়ে আমাদের বাংলার কবি, বাংলার কথা সাহিত্যিক জীবনানন্দ দাশ
তীব্রভাবে এদেশের পাঠকদের অস্তিত্বের ভেতরে, এদের স্রোত ধারায় মিশে থাকুক চিরকালের জন্য, ধনশিরি নদীটির মতো। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে চলে যাই। তুমি এটা আমি ভাবি নাই যে তুমি শিশুদের নিয়ে সাহিত্য করবে, সেটাও তুমি শুরু করেছো। এটা খুব ভালো লাগার বিষয়, কারণ পৃথিবীর সকল বড় সাহিত্যিকেরা শিশুদের জন্য লিখেছেন। তার কারণ তারাও তো একসময় শিশু ছিলেন। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের কিছু কিছু লেখক আছে শিশু সাহিত্যকে একটু নেগেটিভ জায়গা থেকেই দেখে। এটা খুব অন্যায় এবং অপরাধও বটে। আমাদের সৈয়দ শামসুল হক, হাসান আইজুল হক, আনোয়ারা সৈয়দ হক, সেলিনা হোসেন, এরা তো শিশুদের জন্য লিখেছেন, এবং শিশুদের জন্য লিখতে হলে একটা অন্যরকম শিশুর মনস্তত্ত্ব থাকতে হয়, সেটা অর্জন করা খুব কঠিন। রুষা তোমার বোধহয় ভাগ্নি, রুষা আমার ছোট বোনের মেয়ে, ভাগ্নি। ওকে কেন্দ্র করে তুমি লিখছো। তো কেমন লাগছে শিশু সাহিত্য? দুটো বই অলরেডি বেরিয়ে গেছে, পিঙ্কি ও জীবনানন্দ কাকু, রুষার খাতায় ফুলের গন্ধ, এ দুটো না আরো আছে? আপাতত এই দুটো বেরিয়েছে, আরো অপেক্ষায় আছে। বেঙ্গল বুকস থেকে, বেঙ্গল কিন্ডার বুকস থেকে। কিন্ডার বুকস, বেঙ্গল বুকসেরই একটা Sister শিশুদের concern। সিস্টার কনসার্ন। তো শিশুদের এই যে সুনীল লেখা, গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে বাংলাদেশে এসেছিলেন, তার একটা ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হলো যে এই যে জীবনে এত খ্যাতি, আপনি এত বিখ্যাত হয়েছেন, এত মানুষ আপনাকে চেনে পছন্দ করে, আপনার কি কোনো অপূর্ণতা আছে? তো সুনীল গঙ্গোপাধ্যায় বললেন যে আমার খুব ইচ্ছে ছিল একটা মেয়ে সন্তান, মানে সে কন্যা শিশু কিভাবে বড় হয়, এইটা আমার দেখবার খুব ইচ্ছে ছিল, সেটা পূরণ হয়নি। তা আমার এই কথাটা মাথায় ঢুকে গিয়েছিল, এবং কেন তিনি এই কথাটা বললেন। তো আমার এমনি অন্য বোনের ছেলে আছে, কিন্তু মেয়ে নেই। এই রুষাকে আমি প্রথম থেকে দেখেই এত বিস্মিত হয়েছি। ওর বুদ্ধিমত্তা, ওর কথা, ওর কাছে টানবার যে ভঙ্গি আমাকে এতটা আলোড়িত করেছে। মানে বয়সের তুলনায় যেন ও অনেক বেশি, মানে মেধা নিয়ে, ম্যাচুরিটি নিয়ে, এক ধরনের আকর্ষণ নিয়ে জন্মেছে। তো এত কাছে থেকে দেখা, তো ওই যে প্রথমেই বলছিলাম যে লেখা গল্প উপন্যাসের জন্য বিশ্বাসযোগ্যতা একটা খুব বড় ব্যাপার। তো রুষার জীবনের কথাগুলোই আমি এমনভাবে বলতে চেয়েছি যাতে সব শিশুর গল্প হয়ে ওঠে। তো ছোটদের লেখার মধ্যেও এত আনন্দ আছে, তীব্র আনন্দ, কারণ এবং তুমি যখন লিখছো তখন তুমি শিশু হয়ে যাচ্ছ। এবং আমার আরেক বোনের ছেলে দেখছি যে সে বানান করে এখন মানে পড়ছে আমার সামনে, খুবই ভালো লাগে। এবং এই বইটা প্রথম যখন বেরোলো, কোনটা? এই রুষার খাতায় ফুলের গন্ধ, এবং আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে বাস্তবে কি এরকম হয় যে ফুলের গন্ধ হয় কলম দিয়ে, খাতার মধ্যে কলম দিয়ে লিখলে? আমাদের ছোটবেলায়, বা এখনো আমি খুঁজে বের করেছি, ছোটবেলায় কিছু কলম পাওয়া যেত যে ওই কলম দিয়ে লিখলে ফুলের মতো গন্ধ পাওয়া যেত। তো এইটা গল্প আকারে ওই শিশুতোষ গল্প কিভাবে করা যায়, সেইটা আমি আসলে করেছি। শিশু এবং একই সঙ্গে দেখো, তোমাকে আমি দুটো বিষয় বলি, একটা বিষয় বলি, সেটি হচ্ছে যে শিশু পবিত্রতার প্রতীক পৃথিবীর, এবং আমি ঈশ্বরকে বন্দনা করি একটা মাত্র কারণে, যে নারী তৈরি করেছে ঈশ্বর পৃথিবীতে, সে যে কোনোভাবে হোক, শিশু নারী, বড় নারী, মধ্যবয়স্ক নারী, নারী এক অদ্ভুত সৃষ্টি ঈশ্বরের। পৃথিবীতে যত রকমের সৃষ্টি আছে তার কাছে, আমার কাছে মনে হয় যে নারী অতুলনীয়। পুরুষ তো শক্তিমত্তা বা একটা বিশাল ক্ষমতার প্রতীক, কিন্তু নারী ছাড়া পুরুষ অসম্পূর্ণ। শূন্য, ভীষণ রকম শূন্য। আমি একই সঙ্গে বলি যে এই বইটা ইংরেজিতে বেরোবে শীঘ্রই, কলকাতা থেকে একজন করেছেন, কিন্ডার বুকস থেকে বেরোবে, আর উড়িষ্যা থেকে উড়িয়া ভাষায় এই বইটা বেরোবে শীঘ্রই। তোমার তো অনেক পালক সংযুক্ত হচ্ছে তোমার জীবনের সঙ্গে। তোমার আরেকটা বই, জনৈক কবির স্মরণ সভা, এটা অনেকদিন ধরে আমার কাছে ছিল, পড়া হয়ে ওঠেনি। তো এই তোমার অনুষ্ঠানকে কেন্দ্র করে আমি কয়েকটা গল্প পড়লাম, এবং আমি প্রথম যে গল্পটা পড়লাম সেটি হচ্ছে যে পাষাণ ভার। আমার কাছে মনে হচ্ছে একটা একজন লেখকের পর্যবেক্ষণ, বিশেষ করে কথা সাহিত্যিকের পর্যবেক্ষণ এত তীক্ষ্ণ, এত তীব্র, এত মর্মান্তিক এবং এত মর্মভেদী হতে পারে, সেটি হচ্ছে তোমার পাষাণ ভার গল্পটা যদি কেউ পাঠক পড়ে, তো সে উপলব্ধি করবে যে একটি ইঁদুরকে কেন্দ্র করে, বা ইঁদুরের যে জীবন আছে, জীবন বোধ আছে, এবং দেখো আমরা মানুষগুলোকে কিভাবে মেরে ফেলি, এখন এই ইঁদুরের চেয়েও নৃশংসভাবে মেরে ফেলি। যেমন ধরো ফিলিস্তিনিতে প্রতিদিন যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, পৃথিবীর সমস্ত সভ্য মানুষ আশ্চর্য আনন্দের সঙ্গে দেখছে, উপভোগ করার সঙ্গে দেখছে। 1971 সালে ঠিক এইরকমভাবে পাকিস্তানিরা আমাদেরকে হত্যা করেছে। ঠিক একই রকম মায়ানমারের যে মানুষগুলো বাংলাদেশে আছে, এদের কি মানুষ না ইঁদুর? নিজের দেশ কিন্তু কেউ ছাড়তে চায় না, কখনোই না।
তারা ওখানে টিকতে পারেনি, টিকতে তাকে পারছে না, মেরে বের করে দেওয়া বের করে হয়েছে। দেওয়া হচ্ছে। তোমার এই পাষাণ ভার গল্পটা পড়তে পড়তে এই মানুষগুলোকে ৭১ থেকে শুরু করে এ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানুষগুলোকে ইঁদুরের চেয়েও নিকৃষ্ট মনে হয়েছে। তুমি সেরকম একটি জায়গায় এই মানে গল্পটা এরকম লিখেছো। একটা সত্যি ঘটনা ইঁদুর নিয়ে আমি প্রত্যক্ষ করেছিলাম, এবং আমার ভেতরে ভীষণ একটা বেদনা বোধ জেগে উঠেছিল। এবং আপনি বহু বছর ধরে লিখছেন গল্প উপন্যাস, বাস্তবের একটা ঘটনা দেখলেই কিন্তু আমরা লিখতে শুরু করি না। মানে প্রতিদিন সংবাদপত্রে অনেক গল্প ছাপা হচ্ছে, মানে গল্প বলতে বাস্তবের ঘটনা নিয়ে গল্প, কিন্তু লেখক যখন, যিনি প্রকৃত গল্পকার, উপন্যাসে একটা গল্প লেখেন, সেখানে একটা নতুন কিছু দেওয়ার চেষ্টা করেন যেটা আমাদের চোখ এড়িয়ে যায়, হ্যাঁ, ধরা পড়ে না, এবং সেখানে অনেক বেদনা, আনন্দ, নানা কিছু লুকিয়ে থাকে। তো জীবনানন্দের যে গল্পটা আমি পেয়েছিলাম, আমাকে আলোড়িত করেছিল, সে কারণে এত বড় উপন্যাস লিখতে পেরেছিলাম। তো এই পাষাণ ভার। পাষাণ ভার গল্পটাও আমাকে, মানে যে বর্ণনাগুলো দিয়েছি কিছু কল্পনা আছে, কিন্তু একদম এভাবেই ঘটেছিল। হ্যাঁ, তোমার তো মগবাজার, রেল লাইন, আমি মগবাজারে তোমার থাকি, বাসা, সবকিছু তো। মগবাজার রেল লাইনের পাশে কলা বিক্রি করে, এখনো আমি সেখান আচ্ছা, থেকে আচ্ছা। কলা কিনি, এবং মাঝরাতে আমি ওই রান্নাঘরে গিয়ে ওই যে চা। ইঁদুরের সঙ্গে যে ঘটনাটা ঘটে, খুব ডিস্টার্ব করে। আচ্ছা, তুমি বিস্ময়কর রকম এখানে একটা শব্দ লিখেছো যে ইঁদুরটা হাস্য, একটা ইঁদুর তুমি যখন রাতে খেতে গেলে, চা বানাতে গেলে, ইঁদুরটা করছিল, মানে আমি ভাবলাম যে একজন গল্পকার কত চমৎকার ভাবে এটা করতে পারে যে ইঁদুরটা হাসছিল। ইঁদুর হাসে, এটা কি ভাবা যায়? হ্যাঁ, এটা একজন লেখকের পক্ষেই সম্ভব, বুঝছো, যে একটা ইঁদুর এখন হাসছে। আমরা ইঁদুর দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, কিন্তু হুম। ওই সময়ে নিয়মিত ইঁদুর আসতো, এবং কেন এরকম ডিস্টার্ব করে। তো আমি সত্যি সত্যি ওইরকম যে ঘটনাটা লিখেছি, মুখোমুখি হয়েছিলাম। এই যে ওদের কান দুটো খাড়া, ভীত কিন্তু উৎফুল্ল, ইঁদুর উৎফুল্ল, এটা লেখকের পক্ষেই সম্ভব। ইজ ইট নট? হ্যাঁ, এটা সত্যি সত্যি কিন্তু কান দুটো খাড়া হয়, এবং হুম। সতর্ক বা আনন্দিত, উৎফুল্ল, এটা বোঝা যায়। ওই মুহূর্তটা তুমি জীবনে আজকে যে গল্প লিখেছো জনৈক কবির স্মরণ এইটা আমি সভা, প্রথম লিখি, প্রথম। প্রথম লেখো, এবং এটা কিন্তু বোঝা যায়। হ্যাঁ, এটা দীর্ঘ একটা এবং একটু বিবরণটা একটু বেশি, বিবরণটা বেশি। এটা ঠিক আছে যে এটা খুব মর্মান্তিক একটা জায়গায় তুমি পৌঁছেছো যে জীবিত কবিকে, জীবনানন্দ দাশকে কেউ চাইছে না। মৃত। ও, জনৈক কবি স্মরণসভা না, এটা প্রথম না, দুঃখিত। প্রথম গল্প ছিল জীবন দাসকে নিয়ে পাণ্ডুলিপি করার আয়োজন। আয়োজন, যাই হোক, কিন্তু আমি এই গল্পটা পড়লাম। শারদীয় সংখ্যায় এই গল্পটা বেরিয়েছিল আমার প্রথম। আচ্ছা, তো আমি যেটা বলছি যে গল্পটা, সেটা হচ্ছে যে জনৈক কবির স্মরণ সভায়, এখানে কিন্তু তুমি একটা মর্মান্তিক বাক্য লিখেছো যে জীবনানন্দ দাশ ঘুরছে, দেখছে, সমস্ত অনুষ্ঠান হচ্ছে, যাচ্ছে, কিন্তু প্রতিটি অনুষ্ঠান মিয়ম্রান হয়ে যাচ্ছে, লোকজন চলে যাচ্ছে। তার মানে হচ্ছে জীবিত জীবনানন্দ দাশকে কেউ চাচ্ছে না। এই ছবি, এই ঘটনা, এই বাস্তবতা আমাদের সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে আছে। হুম। যে একটা মানুষ জীবিত আছেন এখনো, হুম। কোনো কারণে তার সবকিছু শেষ হয়ে যাচ্ছে, বা তিনি একটু দুর্বল হয়ে গেছেন, বা তিনি, মানে দেয়ালের সাথে তার পিঠ ঠেকে গেছে, একসময় মারা গেল, কেউ দেখছে না বা তাকে অত গ্রাহ্য করছে না। যখন মারা যায়, এবং যেটা বাবা মার ক্ষেত্রেও দেখেছি, যে বাবা মা বেঁচে থাকতে, সন্তান আছে, অনেক টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি, মাকে দেখে না, বাবাকে দেখে না, মারা যাওয়ার পরে 500 লোক দাওয়াত দিয়ে খাওয়ায়। এইটা আমার কাছে খুব দুঃখজনক মনে হয়। তো জীবিত কবির কোনো মূল্য নেই, এটাই হচ্ছে যে এই গল্পের জীবিত সার কথা। শুধু কবি না, লেখক, শিল্পী বা সাহিত্যিক কিংবা সংস্কৃতির সঙ্গে যারা থাকে, তারা সত্যি, এই বিশেষ করে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, তারা খুব বেদনার্ত অধিকাংশ ক্ষেত্রে জীবন যাপন করে। আমরা এতক্ষণ তো ধরো জীবনানন্দ দাশ এবং তোমার পাষাণ ভার গল্প নিয়ে বললাম, এটা একটু প্রেমের দিকে যায়। প্রেম তোমার কাছে কেমন, বল? প্রেম তো মানুষের জীবনে অতি জরুরি, প্রয়োজনীয় এবং সবচেয়ে সুন্দর জিনিস। প্রেম ছাড়া তো লেখালেখি তো অবশ্যই সম্ভব নয়, জীবনও সম্ভব নয়। প্রেম নানা রকম আছে, নারীর সঙ্গে প্রেম, মায়ের সঙ্গে প্রেম, না না ভাই, এবং মায়ের সঙ্গে প্রেমের কথা বলতেছি না, নারীর সঙ্গে প্রেমে বলতে চাইছি, সেইটা বলো। আমার এই যে সামনে একটা উপন্যাস আছে, মুনিয়ার অশোক, হুম। এটা আমার একটা প্রেমের উপন্যাস, তাই এই নাকি? সময়ের উপন্যাস, হ্যাঁ। আচ্ছা, আমি পড়বো, ওটা পড়া হয়নি। যাই হোক, আমি তোমার ভোরের দৃশ্য যে গল্পটার মধ্যে যে প্রেমটা, স্বামী স্ত্রীর যে প্রেমটা, সত্যিকার অর্থেই কিন্তু নারী পুরুষের সম্পর্ক অত্যন্ত রহস্যময়। ধরো যে একটি ব্রিজ ভেঙে যেতে যেতে যে টিকে থাকে,
ভেঙে গেছে, ধরো মাঝখানটা ভেঙে গেছে, কিন্তু দুটো শিক বা দুটো লোহা দিয়ে কোনো রকম আটকে আছে, একটা সম্পর্ক তৈরি আছে দুই পাড়ের ভেতরে। অনেক সম্পর্ক কিন্তু সেই রকম যে ভেঙে যাচ্ছে যায়, তারপরে কিন্তু সুতোয় টিকে থাকে। এটা একটা আশ্চর্য রহস্য আমার কাছে মনে হয়। সেইটা হচ্ছে তোমার এই ভোরের দৃশ্য গল্পে। মানে মানে প্রেমিকা থাকে তখন, যেহেতু অল্প দেখা হয়, অল্প কথা হয় এবং তৃষ্ণা ফুরোয় না, আকাঙ্ক্ষা অসমাপ্ত থাকে, তখন বিশেষ টান থাকে। কিন্তু যখন প্রেমিকা বউ হয়ে যায়, সারাক্ষণ দেখছি এবং সারাক্ষণ না চাইলেও তাকে দেখতে হচ্ছে, কাছে পাচ্ছি, তখন মনে হয় যে কিছু কিছু আড়াল দরকার হয়, আড়াল হয় না। এবং সম্পর্কটা সম্পর্কটা মনে সময়টা হয় যে খুলে দিতে নাই। মানে সম্পর্কে থাকে হচ্ছে নুন এবং মাটি। নুনটা যেন খসে পড়ে, মানে বেশি কাছাকাছি হওয়ার কারণে সম্পর্কটা মনে হয় যে লাবণ্যটা একটু কমে যায়, কিন্তু শেষ হতে চায় না প্রকৃত প্রেম। এই গল্পের শেষে সেটাই দেখিয়েছি যে ডিভোর্স দিবে, চলে যাবে এবং ঠিক করে যে কালকেই চলে যাবে। সকাল উঠে নায়িকা চলে যাচ্ছিল হ্যাঁ, পারুল। স্টেশনে গিয়ে সে ট্রেন ধরবে, জাস্ট ছেড়ে দেবে ট্রেন। হঠাৎ করে দেখছি যে ওই লোকের ততক্ষণে ঘুমানোর কথা ভোরে, রাসেল। রাসেল, কিন্তু সে শেষ পর্যন্ত স্টেশনে চলে যায়। তার বুকের মধ্যে হাহাকার করে যে আমি তাকে ছেড়ে আসলে কি থাকতে পারবো। এবং ওই মেয়েটার মধ্যেও কিন্তু প্রেম থাকে, যে কারণে সে ট্রেনটা মিস করে যায় এবং দেখে যে মানে চারপাশে অনেক আলো, অনেক মানুষ, ট্রেন, ভিড়, হ্যাঁ, কোলাহল। সে সেই অদ্ভুত সময়ের মধ্যে, সেই অদ্ভুত পরিবেশের মধ্যেও দুটো মানুষ নদীর মতো একদম আঁকড়ে দুজনকে ধরে থাকে। এই যে লেখকের গল্পকারের পক্ষে এইসব দৃশ্য কল্পনা করে মানে লেখা সম্ভব। হাসান আজিজুল হক, আমি যেটা বলি যে আমাদের বাংলা কবিতার মহাপুরুষ হচ্ছেন শামসুর রহমান, আর আমি বলি যে আমাদের বাংলা ছোট গল্পের মহাপুরুষ হচ্ছেন হাসান আজিজুল হক। আজিজুল হক স্যারের সঙ্গে টেকনিক্যাল কারণে এবং অবস্থানগত কারণে তোমার একটা খুব হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বার সময়, এবং তুমি তাকে নিয়ে একটা ছোট্ট বই, কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বই রচনা করেছো, সেটা হচ্ছে অন্য হাসান আজিজুল হক। গদ্য সাক্ষাৎকার স্মৃতিকথা, এটা মিলিয়ে তুমি আবার রচনা লেখনি, গ্রন্থনা করেছো, ঠিক আছে, খুব এই ভালো। শব্দটা প্রকাশনী থেকে দিয়েছে, সরাসরি নাম হিসেবে যাওয়ার কথা ছিল। সেটা এটা এটা যাই হোক, ওটা আমি এই বিষয়ে মন্তব্য করতে চাই না। তো আমার মনে হচ্ছে যে হাসান আজিজুল হককে খুব অল্পভাবে, মানে ছোট এরিয়ার মধ্যে বুঝবার জন্য এই বইটা খুব গুরুত্বপূর্ণ। এটা হাসান আজিজুল হককে আমার দেখা, অনুভব করা এবং অভিজ্ঞতা থেকে যেভাবে আমি অনুভব করেছি, ধরেছি, সেইটা এই বইয়ে লিপিবদ্ধ করেছি। প্রথমে আমার অভিজ্ঞতা ছিল এইরকম যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে থেকে তার নাম শুনি, তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর দেখছি যে তিনি রিটায়ার করবেন, এরকম মুহূর্তে তার সঙ্গে প্রথম দেখা হলো। তার আগে হচ্ছে তার বই পড়তে ধরেছিলাম, আত্মজয় একটি করবে গাছ, আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। এগোতেই পারি না আসলে, মানে হাসান আজিজুল হক তো গড়গড় করে পড়া যাবে ওই রকম গল্প লেখেননি। এবং এটা খুব আশ্চর্যের বিষয় যে একজন মানুষ, গল্পকার, উপমহাদেশের বিশিষ্ট গল্পকার, নাম বলা হচ্ছে তার নামের সঙ্গে, সারা জীবনে তিনি ৭০টির মতো গল্প লিখেছেন। এবং আমাদের অনেক লেখকের নাম বলতে পারি, আশাপূর্ণা দেবী, আমাদের রাবিয়া খাতুন বা আরও অনেকেই ১০০০ গল্প লিখেছেন। তো আমি তার গল্প এক পৃষ্ঠা পড়ে এগোতে পারলাম না, রেখে চলে এসেছিলাম। তারপরে দেখি যে এই ভদ্রলোক পাঞ্জাবি পায়জামা এবং চটি পরে কখনো হেঁটে যাচ্ছেন, কখনো রিক্সায়। আস্তে আস্তে খুবই আকর্ষণ বোধ করি এবং একদিন তার বাড়িতে আমি গিয়েছিলাম, সারাদিন ছিলাম। তিনি তখন আনন্দ। বাড়িটার নাম কি? উজান? তার বাড়ির নাম উজান, আর বাড়িটার এরিয়ার নাম হচ্ছে যে বিহাস। বিহাস মানে বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটি, ওইটা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক মিলে করেছিলেন, বড় একটা জায়গা। তো তাকে পড়ার, তার গল্প পড়ার আগে তাকে আসলে আমি পড়ার সুযোগ পেয়েছিলাম। সারাদিন ধরে কিভাবে লিখছেন, কিভাবে কথা বলেন, তার চিন্তা, মানে একজন ইন্টারভিউ নিচ্ছিলেন, ভিডিও ইন্টারভিউ, আমি তাকে দেখেছিলাম, মানে ওইভাবে কাছ থেকে দেখেছি। তারপরে আমার তার লেখা পড়াটা সহজ হয়ে গেল এবং আমি অনেকবার তার সাক্ষাৎকার নিয়েছি, সেটা কখনো ঢাকায় নিয়েছি, কখনো রাজশাহীতে, এবং একসঙ্গে খাওয়ার স্মৃতি আছে। অসংখ্য স্মৃতি আছে তোমার সঙ্গে, আমার আছে। আমি তার বোনের বাসায় গিয়েছিলাম তার শিল্প বাড়ি শুটিং করার জন্য, জাহানারা নওশীন, তার বড় বোন, নওশীনের তার বাসায়। বাড়িতে। আচ্ছা, তাকে নিয়ে বইটা খুব এই ইন্টারেস্টিং। সবটা মিলে আমার নিজের স্মৃতি,
তার সাক্ষাৎকার নিয়েছি বা তার কখনো লেখা নিয়েছি পত্রিকায় ছাপবার জন্য, সেটা আমার নিজের সম্পাদিত পত্রিকা গল্পপত্র, সেখানে ছাপা হয়েছে, প্রথম আলো বা বড় বড় কাগজেও ছাপা হয়েছে। তো বাছাই করা লেখা নিয়ে এই বইটা করা হয়েছে। চমৎকার একটা কাজ করেছো তুমি। এতক্ষণ ধরো যে তোমার কাঞ্চন ফুলের কবি, তারপর তোমার গল্পের সঙ্গে ছিলাম, তারপর হাসান আইজুল হক, এখন হচ্ছে কি যে তুমি এখনো আমি জানি বুঝতে পারি যে তুমি কাঞ্চন ফুলের কবির মধ্যে মগ্ন হয়ে আছো। এই মগ্নতাটা বের হয়ে নতুন কোন দৃষ্টিভঙ্গি থেকে বা নতুন কোনো চিন্তা করছো কিনা, ভাবছো কিনা, কোনো আলেখ্য ভাবছো কিনা যে উপন্যাস, বড় উপন্যাস আবার লিখবে? না, যদিও এইটা জানি যে তুমি তিতাস পারের অদ্বৈত মল্লকে নিয়ে একটা উপন্যাস লিখেছো অলরেডি। দেখুন, যখন একটা মেলা চলে, বইমেলা হোক বা বৈশাখের মেলা, 1 মাস ধরে যখন মেলাটা চলে, সেই মেলাটা ভেঙে যাওয়ার পরও সেটার একটা আবহ একটা রেশ থেকে যায়। থেকে যায়। তো জীবনানন্দ দাশকে নিয়ে আমি এই যে 5-6 বছরের একটা জার্নিতে ছিলাম, তারপরে এইরকম একটা বই বেরোলো, এই বইটার জন্য আমি সেরা বাঙালি অ্যাওয়ার্ড পেয়েছিলাম, কলকাতা থেকে। আমি আর চঞ্চল চৌধুরী। এবিপি আনন্দ সেরা বাঙালি, এটা আনন্দবাজার পত্রিকারই একটা খুবই পপুলার টেলিভিশন চ্যানেল, তারা এটা দিয়েছিল। আমি আর চঞ্চল চৌধুরী একই হোটেলে ছিলাম, 5 স্টার হোটেল। তো ওই ওই ঘোর থেকে বা ওই এই জীবনানন্দীয় ব্যাপার থেকে আমি সরে এসেছি এখন। যদিও আমি এখনো জীবনানন্দ দাশের কবিতা পড়ে মুগ্ধ হয়ে আমি পড়তে পছন্দ করি, কিন্তু আমি যেহেতু গল্প উপন্যাস লিখি, ওইটা একটা সময় পর্যন্ত ছিল। এখন আমি আরো নানা রকম গল্প উপন্যাস নিয়ে ভাবছি। এই মুহূর্তে আমি একটা উপন্যাস লিখছি যেটা শেষ হয়ে এসেছে প্রায়, অদ্বৈত মল্লবর্মণের জীবন এবং সময় নিয়ে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পাড়ে গোকর্ণ ঘাট বলে একটা জায়গা আছে, সেখানে তিনি জন্মেছিলেন। এবং খুবই দুঃখজনক আমার কাছে মনে হয় যে আমি আসলে গল্প উপন্যাস লিখি তখন যখন বাস্তবের কোনো ঘটনা বা সম্পর্ক বা আলো অন্ধকার আমাকে বিশেষভাবে নাড়া দেয়, তাড়িত করে। তো অদ্বৈত মল্লবর্মণের জীবনের একটা বিশেষ বিষয় আমাকে এইভাবে আলোড়িত করেছিল যে তিনি যখন ইন্টারমিডিয়েটে পড়েন কুমিল্লার হচ্ছে যে ভিক্টোরিয়া কলেজে, তো তখন তারই এক সহপাঠী না, 1 বছর জুনিয়র হবে ক্লাসে, মানে কিন্তু বয়স একই সমান, মতিউল ইসলাম ছিল তার নাম। সেই মতিউল ইসলাম, তার বাবা ছিলেন কবি, মাও কবি ছিলেন, এবং তারা ফার্সি উর্দুতেও পণ্ডিত ছিলেন, বাংলাতেও চর্চা করতেন। এই মতিউল ইসলাম তাকে বললেন যে আমি একটা বই বের করতে চাই, পাণ্ডুলিপি তৈরি করেছি, তুমি একটু দেখে দিলে খুব ভালো হয়। তো অদ্বৈত মল্লবর্মণ ততদিনে কবি হিসেবে খুবই নাম করেছেন, মানে ওই বয়সে ওই যতটুকু, অঞ্চলে। হ্যাঁ, ওই বয়সে যতটুকু সম্ভব হয়। তো তিনি ওই পাণ্ডুলিপিটা পড়ে তার একদমই পছন্দ হয়নি, মনে হয়েছে যে এটা কাঁচা হাতের লেখা এবং তাকে আরো চর্চা করতে হবে। তো তিনি ভাবলেন যে এই কথাগুলো যদি আমি মতিউল ইসলামকে বলি, খুবই দুঃখ পাবে এবং রাগ করবে, আর দেখা গেল যে মুখ দেখা বন্ধ হয়ে যেতে পারে। তো তিনি করলেন কি, একটা চিঠি লিখলেন তাকে। আমি বিস্ময়ের সঙ্গে চিঠিটা পড়েছি, আবার পড়ি, এখনো পড়তে ইচ্ছা করে যে ইন্টারমিডিয়েটে পড়ছেন একটা ছেলে তার সহপাঠীকে লিখছেন একটা চিঠি যে এই বইটা কেমন হয়েছে বা কি করা উচিত। তো ওই বয়সের একটা ছেলে যে এইরকম চিঠি লিখতে পারে, এটা এখনকার আমার মনে হয় যে অনেক কলেজের প্রভাষক যারা ওই পর্যায়ের চিঠি লিখতে পারবেন কিনা, আমার কাছে সেইটা খুবই ভাবনার মনে হয়। তো এই চিঠিটাই আমাকে প্রথম আলোড়িত করে। এবং ওই যে দুঃখের কারণ যেটা বলছি, অদ্বৈত মল্লবর্মণ জন্মেছিলেন পূর্ব বাংলায়, এবং আমাদের বাংলাদেশে তাকে নিয়ে কোনো বই নেই, এবং তার বইপত্রও পাওয়া যায় ওই তিতাস একটি নদীর নাম। এবং মানুষ এখনো অনেকে জানেন না যে তিতাস একটি নদীর নাম ছাড়াও তার অনেক লেখা আছে। আচ্ছা, না, এখন কিছু কিছু মানুষ জানে। আমাদের সৌম্য তার গল্প কয়টা নিয়ে তার 11টা গল্প কবি সৌম্য সালেক একটা গল্পের সংকলন করেছে। তার উপন্যাস আছে বেশ কয়েকটা, তার অনেক প্রবন্ধ আছে, গান আছে, কবিতা তো আছেই। তো আমি বাংলাদেশ থেকে ইসরায়েল খান বলে একজন, হরিশঙ্কর জলদাস বা আরো কারো তপন বাগচি আমাকে প্রথম উদ্বুদ্ধ করেছিলেন, বাংলা একাডেমিতে কাজ করেন, কবি এবং গবেষক। প্রধানত আমি কলকাতা থেকে তিনি যেসব জায়গায় থাকতেন, এবং হচ্ছে যে একজনের নাম বলতেই হয়, ডক্টর অচিন্ত বিশ্বাস, তার ইন্টারভিউ নিয়েছি। এবং অদ্বৈত মল্লবর্মণের জীবনের যে জার্নিটা অনেকটাই তিনি আমাকে বোঝাতে সক্ষম হয়েছে, মানে সহযোগিতা কি নামে বেরোচ্ছে?
এই নামটা ঠিক উপন্যাসটার করছি? নাম দিয়েছি তিতাস পুত্র। বাহ, এর চমৎকার। একটা অংশ প্রথম আলো ঈদ সংখ্যায় বেরিয়েছিল, এই শীঘ্রই বই বইমেলাতে আকারে বইমেলায় আসবে। আশা করছি বেরোবে। মাসুদ আহমদ, তুমি যেভাবে জীবনানন্দ দাশকে নিয়ে কাঞ্চন ফুলের কবিতায় সাফল্য অর্জন করেছো, আমাদের তিতাস পুত্র অদ্বৈতমল্ল মর্মন এবং একটা সংগ্রামী লড়াকু জীবন এবং তার ছোট গল্পের ভেতর দিয়ে আমাদের সেই সময়ের জীবনবোধ এবং একটা অসাম্প্রদায়িক চিন্তার বননের একটা অত্যন্ত তীব্র মানুষ ছিলেন তিনি। তাকে নিয়ে যে তুমি তিতাসপুত্র উপন্যাস লিখছো, সেটাও এইভাবে জনপ্রিয় হয়ে উঠুক এবং যে জীবনের যে বিস্তারেই থাকো না কেন, সাহিত্যের সঙ্গে থেকো। তোমার মঙ্গল কামনা করছি। আপনাকে অনেক ধন্যবাদ বনি ভাই। এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। যারা নেপথ্যে আছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। শুধু দর্শক, কথা সুর ছন্দ আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে ছিলেন বাংলা সাহিত্যের বিশিষ্ট কথা সাহিত্যিক মাসুদ আহমদ। আপনাদের কল্যাণ কামনা করছি।